এতগুলো অ্যাকাউন্ট? বড় লোক। কোন কোন ব্যাংকে আছে অ্যাকাউন্ট এগুলো? সারা চোখ মুখ ঘুচিয়ে উত্তর দিল। আরে ধুর, ব্যাংক অ্যাকাউন্ট হতে যাবে কেন? একটা টিকটক অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর একটা ফেসবুক অ্যাকাউন্ট। রোশনের চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে সারার এহেন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। যাকে বলে ধপাস করে আকাশ থেকে পড়া। চোখের চশমাটা খুলে এসে সারার দিকে তাকালো। এক অদ্ভুতভাবে তাকালো, তা প্রকাশ করার মতো নয়। মানে এমন অ্যাকাউন্ট নিয়ে গর্ব করে কে? রোশনকে ভাবে তাকিয়ে থাকতে দেখে সারা বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? আমার 3 অ্যাকাউন্ট থেকে যদি আপনি আর আমি মিলে কাপল ব্লগিং শুরু করি, তাও প্রচুর টাকা হবে জানেন। মানুষ ফুড ব্লগিং করে প্রচুর টাকা কামাচ্ছে। যেমন ধরুন, আপনি শুধু ক্যামেরার সামনে এসে কয়েক কেজি চাউলের ভাত খাবেন, 200-300 ডিম, আস্ত খাসি এইসব খাবেন, তারপরে কি হবে জানেন? মানুষ ফুড রিভিউর জন্য আপনাকে ফ্রিতে খাওয়াবে, দাওয়াত করবে খাওয়ানোর জন্য, আজীবন ভর ফ্রিতে খেতে পারবেন। আবার আমরা যদি দুজন মিলে কাপল ব্লগিং করি, তাহলে বিভিন্ন শপ থেকে আমাদের জন্য কাপল ড্রেস পাঠাবে প্রমোশনের জন্য। আমাদের আর বেশি পোশাক পরাও লাগবে না, আরও অনেক কিছু ফ্রিতে পাবো। ফ্রিতে খেতে পারলে, পোশাক পেলে বড়লোক তো এমনি হব। আর আমার এই 3টা অ্যাকাউন্ট না থাকলে কি এসব পারতেন? বুঝছেন কেমন টাকা কামানোর মেশিন কিনেছেন আপনি? রোশন এবার ভ্রুকুচকে সারার দিকে তাকিয়ে থেকে বলল, তোমাকে বিয়ে করেছি, পাগল হতে বেশি দিন বাকি নেই আমার। বাই দ্য ওয়ে, না খেয়ে থাকলেও বউ পিছে খাবো না, মাইন্ড ইট। আমি ঘুমোতে গেলাম। বলেই রোশন রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রোশনকে শুয়ে পড়তে দেখে সারা বলল, আপনি লাইট অফ করে শুয়ে পড়লেন। আজ আমি সারাদিন কিছু খাইনি। আমি জানি তুমি কিছু খাওনি। টি টেবিলের উপর বিরিয়ানি আছে, প্যাকেটটা ওপেন করে খেয়ে নিও আর খেয়ে শুয়ে পড়ো। সারা হঠাৎ করে কেমন অশান্ত থেকে শান্ত হয়ে গেল। এত কিছুর ভিড়ে রোশন স্যার তার খাওয়ার ব্যাপারটা মাথায় রেখেছেন। এটুকু ভেবেই সারার মনে কিছু একটা দোলা দিয়ে উঠল। সারা বিরিয়ানি খেয়ে শাড়ি চেঞ্জ করে বিছানায় এসে রোশনের পাশে শুয়ে পড়ল। রোশন সাইড ফিরে শুয়ে আছে। সারা উকি দিয়ে দেখলো রোশন ঘুমিয়েছে কিনা। রোশন ঘুমিয়েছে বলে মনে হচ্ছে না। সারা আগে কথা বলে উঠল। সে রোশনকে বলল, আপনি কি সারা চশমা পরে থাকবেন? আমার চশমা নিয়ে তোমার সমস্যা কোথায়? ফুলসজ্জায় কেউ চশমা পরে ঘুমায়? এটা কি ফুলসজ্জা নাকি চশমা সজ্জা বুঝতেছি না তো আমি। রোশন এবার সাইড ফিরে সারার দিকে ঘুরে তাকিয়ে বলল, নো নিডস, সে ফুল সজ্জা। রোশন সারা দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে। হঠাৎ শেষ রাতের দিকে আকাশে কালো মেঘ জমেছে, চারিদিকে মেঘ ডাকছে। মুহূর্তের মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি। সারা ঠান্ডা আবহাওয়ায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু তার শীত করছে। ঠান্ডায় হাত পা ভাঁজ করে গুটিসুটি মেরে রয়েছে। রোশনের ঘুম ভেঙে গিয়েছে। সে বাইরে মেঘের গর্জন শুনে উঠে বসলো। তাকিয়ে দেখলো সারা ঠান্ডায় কেমন গুটিসুটি মেরে রয়েছে। রোশন বিছানা ছেড়ে উঠলো। ওয়ার্ড্রপ খুলে পাতলা একটা কাঁথা নিয়ে এলো। সেটা সারার গায়ে ভালোভাবে জড়িয়ে দিল। ডিম লাইটের কৃত্রিম আলোয় সারার মুখটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। রোশন পুরো ঘরে চোখ বোলালো। চারিদিকে ফুল আর ফুল, বিশেষ করে খাটটা পুরো বেলি ফুল দিয়ে সাজানো। সেই খাটের মাঝে যেন আস্ত একটা ফুল ঘুমাচ্ছে। রোশন ডিম লাইট অফ করে দিল। রুমের কোনায় রাখা কয়েকটা কালার মোমবাতি জ্বালালো। বাইরে যেন ক্রমশ বৃষ্টির মাত্রা বাড়ছে। রোশন নিজেও গিয়ে শুয়ে পড়ল। সারার সারা জীবন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস। ঘুমের ঘরে হাত দিয়ে কোলবালিশ হাতড়াতে গিয়ে কোলবালিশের মতো কিছু একটা হাতে বাঁধলো। ওটা আসলে কোলবালিশ ছিল না, ছিল রোশন স্যার। সারা রোশনের দিকে ঘুরে শুয়ে এক পা রোশনের গায়ের উপর তুলে দেয়। তারপর রোশনকে কোলবালিশের মতো করে শক্তভাবে জড়িয়ে ধরে নিজের কাঁথার নিচে নিয়ে নেয়। বাইরে ঝুম বৃষ্টি, আবহাওয়া শীতল। আবহাওয়া এমনি উস্কানি দিচ্ছে। রোশন শরীরে কেমন উষ্ণতা অনুভব করলো ঘুমের মাঝে। ঠান্ডার মাঝে নারী উষ্ণতা কার না ভালো লাগে। রোশনও সারার দিকে ঘুরে শুয়ে সারাকে জড়িয়ে ধরল। দুজনার বক্ষ, ওষ্ঠ, দেহ, মন প্রাণ সবই মিলিত হলো। দুজনই দুজনের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন হলো। পরের দিন ঘুম ভাঙতে সকাল 7টা বেজে গেল। রোশনের ঘুম ভাঙেনি, কিন্তু সারার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতেই নিজে কেমন ভয়ঙ্করভাবে দেখে সারার চোখ কপালে উঠল। সে রোশনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর দুজনে একই কাঁথার নিচে। সারা লজ্জায় যেন মরে যাচ্ছে। সে দ্রুত শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু অনুভব করলো রোশনের শক্ত হাতে তাকে জড়িয়ে ধরে রেখেছে। সারা শোয়া অবস্থায় রোশনের হাত সরানোর চেষ্টা করলো। রোশনের গায়ে সারার স্পর্শ পেতে রোশনের ঘুম ভেঙে গেল। তখনও রোশনের চোখে চশমা। ঘুম ভাঙতেই রোশন দেখলো সারা আর সে খুব ঘনিষ্ঠভাবে শুয়ে আছে। রোশন নিজেও জানে না সে সারার কাছাকাছি এসেছে। সারা লজ্জায় যেন মরে যাচ্ছে। এমন অবস্থায় নিজেকে দেখে গায়ের কাঁথা টান দিয়ে ফেলে দ্রুত উঠে বসলো। তাকিয়ে দেখলো গায়ে ওড়না নেই, অথচ রোশন তার দিকে ঝিম ধরে তাকিয়ে আছে। গায়ে ওড়না নেই দেখে সারা আরও লজ্জা পেল। দ্রুত এদিক সেদিক তাকিয়ে দেখলো ওড়না খাটের নিচে পড়ে আছে। সারা বড় বড় চোখে একবার খাটের নিচে একবার রোশনের দিকে তাকাচ্ছে। এইভাবে তার বস্ত্রহরণকেই ভদ্রলোক করলো। সারা দ্রুত বিছানা ছেড়ে নেমে ওড়নাটা তুলে গায়ে পেঁচিয়ে অগ্নি চোখে রোশনের দিকে তাকিয়ে বলল, আপনি এত চরিত্রহীন কেন? ঘুমের ঘরে আমার সাথে ছি ছি ছি। রোশন চোখের চশমা খুলে উঠে বসলো। সারার আপাতমস্তক ভালোভাবে তাকিয়ে দেখে নিয়ে বলল,
ইউ আর মাই ওয়াইফ, সো চরিত্রহীনের কিছু হয়নি এখানে। তাই বলে আমার পারমিশন ছাড়া করবেন? রোশনের দুই ভ্রু কুচকে এলো সারার কথা শুনে। কি করার কথা বলছে সারা? রোশন ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। কি করেছি? সারা রোশনের দিকে তাকিয়ে দেখলো সে উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে তার দিকে চেয়ে আছে। রোশনের চাহনি সারাকে লজ্জা দিল, ভীষণ লজ্জা। এই মানুষটা কি জানে সে কি করার কথা বলেছে? বুঝেও আবার প্রশ্ন করছে। সারা এবার বিস্ফোরিত কণ্ঠে বলল, কি করেছেন জানেন না? এই জন্যেই একটা ছেলে একটা মেয়েকে গভীর নিশীথে জড়িয়ে ধরে, জানেন না? রোশন বিছানা ছেড়ে উঠে এসে সারার সামনে দাঁড়ালো স্ট্রং হয়ে। ট্রাউজারের দুই পকেটে দুই হাত গুজে কপালের চামড়ায় ভাঁজ ফেলে বলল। হাউ লেম। সারা এইবার রোশনের দিকে এক আঙ্গুল উঁচিয়ে অগ্নি চোখে তাকিয়ে পড়ল। আপনি করতে পারেন আর আমি বললেই লেই। রোশন এবার বিরক্ত কণ্ঠে বলল, আমি যদি বলি ঘুমের ঘরে একজন শিক্ষকের থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছো তুমি? সারা চোখ কপালে তুলে বলল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি, এই ধরনের মেয়ে আমি নই, বুঝেছেন? তাহলে ঘুমের ঘরে আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিলে কেন বারবার? আমি কি তোমাকে ধরেছি একবারও? সারার মাথা এইবার চক্কর দিয়ে উঠল। লজ্জায় যেন কান দুটো কাটা যাচ্ছে। সে কিনা গিয়ে রোশন স্যারকে জড়িয়ে ধরেছিল। সারা কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। তর্কে তো আর হারা যাবে না। দ্রুত তোতলানো কণ্ঠে বলল, মানে আমি জড়িয়ে ধরেছি সেটা আপনি জানেন তো, তখন কিছু বলেননি কেন? রোশন গম্ভীর কণ্ঠে বলল। জাস্ট অফ, ফ্রেশ হও। এরই মাঝে কে যেন দরজায় টোকা দিল। রোশন গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখলো তার 8 বছরের ফুফাতো বোন দাঁড়িয়ে আছে। রোশন বলল, আয় ভেতরে আয়। মেয়েটা ভেতরে এসে সারার হাত ধরে বলল, ভাবি বাইরে ডাকছে সবাই। সারা মৃদু হেসে বলল। আমি একটু ফ্রেশ হইনি। সারা ওয়াশরুমে গেল, ব্রাশ করলো, টাওয়েল দিয়ে হাত মুখ মুছে তারপর মেয়েটার হাত ধরে বাহিরে গেল। বাহিরে নতুন বইয়ের জন্য সবাই অপেক্ষা করছে। বাসার আত্মীয় পাড়া প্রতিবেশী সবাই আছে। সারার চেহারা দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। বলতে গেলে পাড়ার সবাই মুগ্ধ নতুন বউ দেখে। রোশনের আম্মা রান্নাঘরে আছে। বারান্দায় সারাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। রান্নাঘর থেকে উকি মেরে রোশনের আম্মা কিছু একটা ভেবে সারার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেল। সারা বুঝতে পারল না তাকে টেনে এইভাবে নিয়ে যাচ্ছে কেন। সারা চুপচাপ আছে, কিছুই বলল না। রোশনের আম্মা সারাকে রান্নাঘরে নিয়ে পড়ল। এত বেলা করে কেউ ঘুম থেকে ওঠে? নামাজ পড়ার অভ্যাস নেই তাই না তোমার? সারা মিহি কণ্ঠে বলল, মানে আম্মা, ঘুমোতে দেরি হয়েছে আর অনেক টায়ার্ড ছিলাম। নামাজ পড়ো না তুমি? সারা শান্ত গলায় বলল, মাঝে মাঝে কামাই যায়। আর কামাই দিবা না। ঠিক আছে। রোশনের আম্মা বিরক্ত কণ্ঠে আবারও বলল, বাড়ির বউয়েরা কখনো এত বেলা করে ঘুম থেকে ওঠে না। তুমি জানো সকাল থেকে মানুষ কতবার এসেছে নতুন বউ দেখার জন্য, কত মানুষ বাজে কথা শুনিয়ে গিয়েছে। এত বেলা করে নিজের স্বামীর সাথে শুয়ে থাকা মানে নির্লজ্জতা। এটা আমি বলছি না, মানুষ বলছে। সাত সকালে এই শাশুড়ির মুখে বরের সাথে শুয়ে থাকা নিয়ে কুমন্তব্য শুনে লজ্জায় সারা মরে যাচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা এসে বলল, কি বরের সাথে শুয়ে কি মন ভরেছে? এমন বিশ্রী কথাটা সারার কর্ণঘরে প্রবেশ করতে সারা সমস্ত শরীর ঘিন ঘিন করে উঠল। মহিলাটির দিকে তাকিয়ে বলল, মানুষের বিয়ে হয়ই তো বরের সাথে শুয়ে থাকার জন্য। মানুষ বিয়ে করেই তো শুয়ে থাকার জন্য। আপনি কখনো বরের পাশে ঘুমাননি? এমন সময় কি কারণে যেন রোশন কিচেনের দিকে আসছিল। সারার মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে সারার দিকে তাকালো। সারারও চোখ পড়লো রোশনের দিকে। সাথে সাথেই সারা চোখ বন্ধ করলো। এমন নির্লজ্জ কথা বলার সময় ওনাকে আসতে হলো। রোশনের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, উনি সম্পর্কে তোমার দাদি হন, মজা করে কথা বলেছেন, তার জন্য তুমি ওভাবে কথা শোনাবা? কথা তো খারাপ কিছু বলেনি। সারা শাশুড়ির দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও আর বলতে পারল না। রোশনও যেন কি কাজে এসেছিল এদিকে আবার চলে গিয়েছে। রোশনের আম্মা সারার আপাদমস্তক তাকিয়ে দেখে বললেন, এ কি তুমি 3 পিস পরছো কেন? নতুন বউ? এবাড়ির বউরা সবাই শাড়ি পরে, তুমি হলে এবাড়ির নতুন বউ। দিন দুনিয়ার মানুষ তোমাকে দেখতে আসছে, পাড়া প্রতিবেশীরা তোমাকে দেখে কি বলবে? তোমার পোশাক নিয়েই বা কি বলবে? পাড়ার মানুষ তো ছি ছি করবে। একদিনেই এবাড়ির মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিবা তুমি? যাও এক্ষুনি গিয়ে এসব 3 পিস খুলে শাড়ি পরে আসো। সারার মুখটা কালো হয়ে গেল। রোশনের মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে নিজের মায়ের মুখটা ভেসে উঠল। কই, তার মা তো সামান্য ভুলে এমন আচরণ কখনো করেনি। 3 পিস পরা নিয়ে তো কখনো কথা শোনায়নি। তাহলে কি বিয়ে মানেই একটা মেয়ের জীবনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়া? বিয়ে মানেই কি এক বাড়ির আদরের মেয়ে আরেক বাড়ির অবহেলার পাত্রী? শাশুড়ি আর নিজের মায়ের মাঝে কি এতই তফাৎ? মায়েদের এতগুলো রূপ কেন হয়? তাহলে আমার ভাই থাকলে সে বিয়ে করলেও কি আমার আম্মু এমন করতো?
সারার ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। তার জীবন, তার দিন দুনিয়া সব কি তাহলে আজ থেকে এভাবে পাল্টে যাবে? সারা শাশুড়ির সামনে মাথা নত করে মিহি কণ্ঠে বলল। আমি তো শাড়ি পরতে জানি না। রোশনের আম্মা খিটমিটি কণ্ঠে বললেন। পারো না? পারতে হবে। কেউ সব আগে থেকে পারে না, ধীরে ধীরে শিখতে হয়। সারা রোশনের আম্মার দিকে দু চোখ মেলে তাকালো। তাকে খেয়াল করলো রোশনের আম্মার কেন যেন তাকে পছন্দ নয়। এই বাড়িতে আসার আগে থেকে কখনো ভালোভাবে কথা বলেনি। ছেলের বউ হিসেবে কি তাহলে ওনার আমাকে পছন্দ নয়? না হলে বাড়ির নতুন বউয়ের সাথে কেউ এত উগ্রভাবে কথা বলে না। সারা এখনো পুরোপুরি শিওর না, তাই চুপ রইল। কিচেনে উপস্থিত মুরব্বী মহিলাটি সারার মাথায় চুলে হাত দিয়ে বলল। তোমার চুল তো ভেজেনি, গোসল করেছো? চুল ভেজাওনি? সারা কৌতূহলী চোখে মহিলাটির দিকে তাকিয়ে রইল। সে কি একবারও গোসলের কথা বলেছে? তাহলে উনি আন্দাজে গোসলের কথা কেন বলছেন? সারার মুখের অবয়ব কেমন বোকাদের মতো হয়ে গেল। সে বোকা বোকা চোখে মহিলাটির দিকে তাকিয়ে বলল। আমি গোসল করেছি, কে বললো? তখন মহিলাটি রোশনের আম্মার দিকে কপাল টান টান করে তাকালো। তার মানে এই মেয়ে গোসলও করেনি। রোশনের আম্মা মহিলাটির কানে ফিসফিস করে বলল। সারার এখানে দাঁড়িয়ে নিজেকে একদম বোকাশোকা লাগছে। তাকে উপস্থিত রেখে অন্য দুজন কানে কানে ফিসফিস করছে। আপনি একটু জিজ্ঞেস করেন গোসল করেছি কিনা। নিজেকে ভীষণ বেকুব লাগছে সারার। সে নিজেকে স্বাভাবিক রাখতে জিভ দিয়ে বারবার দুই ঠোঁট ভেজাচ্ছে। মুরব্বী মহিলাটি বলল। কাল রাতে গোসল করনি? সারা কপাল কুঁচকে মহিলাটির দিকে তাকিয়ে বলল। না তো, কেন করব গোসল? স্বামীর সাথে মেলামেশা করলে পাক পবিত্র হতে হয়, তাও জানো না? বয়স যে একেবারে কম তা তো নয়। সারার মাথায় এতক্ষণ এটা আসেনি যে এই মহিলা এসব অসভ্য কথাবার্তার ইঙ্গিত দিচ্ছে। সারা যেন অবাকে চরম পর্যায়ে চলে গিয়েছে। এইসব কথাবার্তা মানুষের কাছে জিজ্ঞাসা করে। এরই মাঝে রোশনের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন। তুমি এই অপবিত্র অবস্থায় রান্নাঘরে প্রবেশ করেছো? যাও, এক্ষুনি বের হও। এক্ষুনি গিয়ে গোসল করে শাড়ি পরে এসো। শাশুড়ির মুখে এমন কথা শুনে লজ্জায় সারা আর ওখানে দাঁড়াতে পারছে না। মাথা যেন কেটে পড়ে যাচ্ছে। শাশুড়িকে সরাসরি এসব প্রশ্নের উত্তর দিতে না পেরে মহিলাটির দিকে তাকিয়ে বলল। তা আগে বলবেন না ওইসব কথা বলছেন? তাহলে তো উত্তর আগেই দিয়ে দিতাম। কাল সারা রাত তো আমি ঘুমোইনি, শুধু গোসলই করেছি। বলেই সারা কিচেন থেকে রওনা হলো। কিচেন থেকে বের হতে একটা মেয়ের মুখোমুখি হলো। মেয়েটা গতকাল রাতে সেই মেয়ে। সারার দিকে এমনভাবে চেয়ে আছে যেন সারা মেয়েটার চোখের বালি। সারা বুঝতে পারছে না মেয়েটা তার দিকে ভাবে তাকিয়ে আছে কেন। এই বাড়িতে আসার পর থেকে সবার আচরণ কেমন অদ্ভুত লাগছে সারার কাছে। সারা যেন এই বাড়ির বউ নয়, এ বাড়ির শত্রু। সারা মেয়েটার দিকে তাকিয়ে নিজেদের রুমে যেতে যেতে ভাবছে। এবার আমার দিকে কুচক্রি মহিলার মতো তাকিয়ে থাকে কেন? এই মেয়েকে আমি কি করেছি? কি আশ্চর্য, মেয়েটা কি রোশন স্যারের আগের বউ নাকি প্রেমিকা? ভাবতে ভাবতে সারা তার আর রোশনের রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতেই দেখলো রোশন বিছানায় পা মেলে দিয়ে বসে আছে, পায়ের উপর ল্যাপটপ রাখা, কিবোর্ড চাপছে দুই হাত দিয়ে। সারা রুমে প্রবেশ করতে রোশনের হাত দুটো আপনা আপনি থেমে গেল। সারার বিরক্ত মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো রোশন। চঞ্চল মেয়েটা কেমন বিরক্ত হয়ে আছে, সাথে একটু মন খারাপও দেখা যাচ্ছে। রোশন ল্যাপটপের শাটার অফ করে সারার দিকে তাকিয়ে বলল। এনি প্রবলেম সারা? সারা লোহিত বর্ণ চোখে রোশনের চোখের দিকে তাকিয়ে বলল। এই বাড়িতে আসার পর থেকে বাড়ির সবার আমাকে নিয়েই প্রবলেম মনে হচ্ছে। এ বাড়িতে বউ নয়, যেন একজন শত্রু নিয়ে এসে এমন ব্যবহার করছে সবাই। রোশন বুঝতে পারলো নিশ্চিত সারাকে কেউ কিছু বলেছে। ল্যাপটপটা পায়ের উপর থেকে নামিয়ে বিছানার উপর রাখলো। গম্ভীর চোখে মুখে সারার দিকে এসে অত্যন্ত নমনীয় কণ্ঠে জিজ্ঞাসা করলো। কেউ কিছু বলেছে? সারা রোশনের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ নীরব থেকে ভাবলো। সবার মন মানসিকতা এক নয়। হয়তো রোশন স্যারের মা অমনি। কিছু মানুষের কথাবার্তায় মুদ্রা দোষও থাকে। হয়তো আমি তাকে ভুল বুঝছি, তাই বলে বিয়ের পর দিনই তারই সন্তানের কাছে তার বদনাম বলবো? একজন সন্তান হয়ে নিশ্চয়ই রোশন স্যারের নিজের মায়ের নামে খারাপ কথা শুনতে ভালো লাগবে না? ছি ছি, মায়ের নামে বদনাম বলে সন্তানের মনে বিষক্রিয়া তৈরি করা যাবে না। সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি এসব পারবো না। তাছাড়া যত যাই হোক না কেন, রোশন স্যার আমার স্বামী, এটাই বড় কথা। যা কিছু হয়ে যাক, বাকি জীবন আমায় মানিয়ে নিয়ে তার সাথেই কাটাতে হবে। তার জীবনে তার প্রিয় মানুষদের খারাপভাবে উপস্থাপন করে তার মনে অশান্তি সৃষ্টি করতে পারবো না। তাই সারা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে জবাব দিল। একজন মুরব্বী মহিলা বলেছেন গোসল করে শাড়ি পরতে। রোশনও সরল মনে জিজ্ঞাসা করলো। কেন? এই কেনর উত্তর দেওয়া সারার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যতই হোক রোশন তার স্যার, আর এই ধরনের নোংরা কথা তার পক্ষে বলা সম্ভবই নয়। সারাকে চুপ থাকতে দেখে রোশন আবারও জিজ্ঞাসা করলো। কি হলো, চুপ আসো যে? সারা মনে মনে বলল। বয়স হয়ে গেল ৮০, এখনো কি এসব জানে না? একা বিয়ে করতে বলেছিল কে? সারাকে বিড়বিড় করতে দেখে রোশন আবারও প্রশ্ন করলো। এক্সকিউজ মি? সারা এবার বিরক্ত চোখে রোশনের দিকে তাকিয়ে বলল। ঠিক বয়সে বিয়ে করলে এতদিনে ৩৬টা সন্তানের বাবা হতেন, আর এখনো এসব জানেন না?
আপনাদের কিচেনের ওই বুড়ি মহিলা বলেছে বিয়ের পরের দিন গোসল করতে হয়। আমিও যেন তাই গোসল করি। রোশন চোখ বড় বড় করে সারার দিকে তাকালো। দ্রুত কয়েকটা শুকনো কাশি দিয়ে বলল। তার জন্য রিজন লাগে, তুমি তো জানো এসবের প্রয়োজন নেই তোমার। সারা তরতর করে বলে উঠল। তা আমি জানলে কি হবে? আপনাদের বাড়ির মানুষই তো বিশ্বাসে নেই আপনার প্রতি। বলেই সারা গোসলে ঢুকলো। রোশন হাঁ করে ওয়াশরুমের দিকে তাকিয়ে মাথার চুল চুলকাতে চুলকাতে বলল। এই বাচ্চা মেয়েটাকে কে বোঝাবে? আমার মতো ভদ্র পুরুষ দুনিয়াতে আর একটাও নেই, আমি বলে বেঁচে গিয়েছো। আধা ঘন্টা পরে সারা গোসল শেষ করে লাল টকটকে একটা সুতি শাড়ি বের করলো। রোশন হাঁ করে সারার দিকে তাকিয়ে রইল। কেমন যেন মনে হলো সাত সকালে একটা পুতুল ওয়াশরুম থেকে বের হলো, স্নিগ্ধ কোমল, যাকে দেখে স্পর্শ করতে ইচ্ছে করছে। রোশনের শরীর এক প্রকার ঝিম ধরে গেল। সে যেন সারাকে দেখলো না, নিজ চোখে নিজের সর্বনাশ দেখলো। সারা নিচের দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছে, কিন্তু নিচ থেকে বারে বারে এলোমেলো হয়ে যাচ্ছে। সে রোশনের দিকে তাকিয়ে বলল। একটু কুচিটা ধরে দেবেন? রোশন কেমন টালমাটাল ভাবে সারার দিকে এগিয়ে গেল। নেশাক্ত চোখে সারার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে সারা শাড়ির কুচি ধরে এক ধ্যানে তাকিয়ে আছে সারার মুখের দিকে। সারা কুচি ঠিক করছে আর বিড়বিড় করে বলছে। বিয়ে যখন করেছেন কুচি তো ধরতেই হবে। রোশন এবার মৃদু হেসে বলল। তাহলে দুটা কষিটা গুজেও দেই, সবটুকু সহ্য আমি করবো তোমাকে। কথাটা সারার কর্ণকুহরে যেতে সে রোশনের দিকে দৃষ্টি মেলল। দ্রুত দুপা সরে গিয়ে শাড়ির কুচি গুজে বলল। আপনার কাজ শুধু কুচি ধরা, আর কিছু না। রোশন ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল। আচ্ছা। সারা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখছে। এদিকে চুলের পানিতে পেছনের সব শাড়ি ভেজে যাচ্ছে। সারা সেদিকে খেয়াল নেই, কিন্তু রোশনের খেয়াল আছে। সে সারার প্রতিটা নখেরও খেয়াল রাখে। আচমকায় রোশন সারার পেছনে গিয়ে দাঁড়ালো। টাওয়েল দিয়ে সারা চুল মুছে দিতে লাগলো। সারা আয়নায় দেখলো তার পেছনে দাঁড়িয়ে একজন সুদর্শন পুরুষ আলগোছে তার চুলের পানি মুছে দিচ্ছে খুব যত্নের সাথে। একটা পুরুষ এতটা যত্নশীল হতে পারে রোশনকে না দেখলে বোঝা যেত না। সারা নিশ্চুপ দাঁড়িয়ে আছে আর রোশন চুলের পানি মুছে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। এরই মাঝে সারার ফোন বেজে উঠলো। সারা ফোন রিসিভ করতে ছোঁয়া বলে উঠল। ফুলসজ্জা কেমন হলো রে সারা? সারা রোশনের দিকে তাকিয়ে বলল। যে লোক ফুলসজ্জার রাতে সারা চোখে চশমা পরে কাটিয়ে দিতে পারে তার ফুলসজ্জা আর কেমন হবে? ওটাকে ফুলসজ্জা নয়, বলে চশমা সজ্জা। সারার মুখে এমন কথা শুনে রোশন দ্রুত চোখে চশমা খুলে অদ্ভুত চোখে সারার দিকে তাকালো। মিনময়, পিহু আর তরি তিনজনে গল্প করতে করতে বাড়িতে ফিরল। ঘড়িতে তখন সকাল 11টা। এই জীবনে প্রথমবার তরি কেন যেন মন খুলে হাসছে। ওকে দেখেই মনে হচ্ছে মনের আকাশের কালো মেঘ সব মুছে গিয়েছে। এই উন্মুক্ত হাসির একমাত্র কারণ মিনময় কিছু বলছে আর তরি সেটা শুনেই হাসছে। দিশা তখন দোতলার ব্যালকনিতে ভেজা কাপড় শুকানোর জন্য মেলে দিচ্ছিল। আচমকা চোখ গেল নিচের দিকে। মৃন্ময়ের পরনে হলুদ রঙের পাঞ্জাবির হাতা গোটানো, হাতে স্মার্ট ঘড়ি, সামনের চুলগুলো খানিকটা বড়, এক গোছা চুল কপালে পড়েছে। দিশা অবাক চোখে মৃন্ময়ের সুদর্শন চেহারা থেকে তাকিয়ে রয়েছে। পৃথিবীতে সুন্দরের ব্যাখ্যা কি দিশা সেটা জানে না, তবে এতটুকু বুঝেছে মৃন্ময় সুন্দর পুরুষ, যাকে একবার দেখলে হৃদয়ে তোলপাড় শুরু হয়। গতকাল সারা রাত দিশার ঘুম হয়নি। মৃন্ময়ের জন্য সারাটা রাত ছটফট করেছে। এ বাড়িতে পা রেখে মৃন্ময়কে এক নজর দেখার পর থেকে দিশা সব এলোমেলো হয়ে গিয়েছে। ক্ষণে ক্ষণে আফসোস করছে কেন সে এই বয়স্ক লোকটাকে বিয়ে করেছিল। নাহলে আজ ঠিকই জোর গলায় মৃন্ময়কে বলতে পারতো সে মৃন্ময়কে ভালোবাসে। মনে মনে তরির বাবার প্রতি ঘৃণা জমছে দিশার। এই লোকটা জীবনে না আসলেই তো সে আজ মৃন্ময়কে পেয়ে যেত। এই একটা লাক্সারি লাইফ কাটানোর জন্য দিশা বেছে নিয়েছিল তার বাবার চেয়ে বয়সে বড় একজন মানুষকে। কিন্তু মৃন্ময়, ওর বাবারও তো কম কিছু নেই, একটাই তো ছেলেও, বাবার সব তো ওই পাবে। মৃন্ময়ের সাথে বিয়ে হলেও বা লস কি হবে? এমন সময় তরির বাবা এসে দিশার কোমর জড়িয়ে ধরে বলে। চলো ঘরে। দিশা ছ্যাদ করে উঠে বলল। শুধু ঘরে যাওয়ার চিন্তা না করে নিচে তাকিয়ে দেখো। তরির বাবা নিচে তাকালো, তারপর দিশার দিকে তাকিয়ে বলল। কি? দিশা খিটমিট করে বলে উঠল। চুলেও পাক ধরেছে তোমার, আর এখনো বুঝতে পারছো না কি? তোমার বিবাহযোগ্য মেয়ে ওই ছেলের সাথে হেসে খেলে বেড়াচ্ছে। তরির বাবা সেসব নিয়ে আহামরি চিন্তা নেই। সে গভীর কিছু না ভেবে বলল। ওর এখনো বিয়ের বয়স হয়নি, মাত্র 15 বয়স। তাই নাকি? তোমার মতো 60 বছরের বুড়োর সাথে যদি আমি আসতে পারি তাহলে ওদের দুজনের বয়স তো আরো কাছাকাছি। দিশার মন জোগাতে তরির বাবা বলল। আচ্ছা, মাথা ঠান্ডা করে বলো কি করতে হবে। সম্পর্কে আমিও তোরির মা হই। আমি কখনো চাইবো না তোরি এলোমেলো চলাফেরা করুক। তরির বাবা আবারও দিশাকে জড়িয়ে ধরে বলল। এই না হলে আবার বউ। কিছুক্ষণের মাঝে তরি এসে কলিং বেল চাপলো। দিশা দরজা খুলে বুকে হাত বেঁধে তরির দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তরি একবার দিশার দিকে চকিতে তাকালো, তারপর মাথা নিচু করে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে রওনা হলো। পেছন থেকে দিশা ডাকলো। দাঁড়াও তোরি। তরির পা দুটো থেমে গেল, কিন্তু পেছনে ঘুরে তাকালো না। দিশা বলল। মিনময়ও গিয়েছিল? তোমাদের সাথে রাতে থেকেছিল? তরি শান্ত গলায় উত্তর দিল।
হ্যাঁ। এতটুকু বলেই দ্রুত গতিতে পা বাড়িয়ে চলে গেল। দিশা কেমন যে হিংসায় জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। ইস, সে যদি যেত তাহলে পুরো রাতটা মৃন্ময়ের সাথেই কাটাতে পারত। তরি 11টার দিকে বিয়ে বাড়ি থেকে এসে গোসল করে দুপুরে রান্না শেষ করে বিছানায় গিয়ে শরীর ছেড়েছে কেবল। তখনই ডাইনিং থেকে কিছু আপত্তিকর কথাবার্তা আসছে, যা একজন মেয়ে হয়ে তরির পক্ষে শোনা সম্ভব নয়। তরির বাবা দিশাকে খাইয়ে দিচ্ছেন আর আদুরে বিভিন্ন নামে ডাকছেন। বেশ কিছুক্ষণ তরি কানে আঙ্গুল গুজেও এসব কথা থেকে রক্ষা পেল না, তাই ছাদে কাপড় নাড়ার নাম করে সোজা ছাদে উঠে গেল। ছাদে এখন কড়া রোদ। তরি খালি পায়ে গিয়ে বিপদে পড়েছে। পায়ের পাতা কিছুতেই ছাদে রাখতে পারছে না, যেন পুড়ে যাচ্ছে। তরি ঘন ঘন দুপা উঁচু নিচু করছে। তরিকে ছাদে যেতে দেখে মৃন্ময়ও সিঁড়ি বেয়ে দ্রুত ছাদে চলে গেল। সে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে উকি মেরে দেখছিল তরিকে, কিন্তু লুকোচুরি করে বেশিক্ষণ থাকতে পারল না। বুঝতে পারলো তরির পা পুড়ে যাচ্ছে। ছাদের ফুল গাছে পানি দেওয়ার জন্য কিছুক্ষণ আগে ছাদের কয়েকটা ড্রাম ভরেছে ঠান্ডা পানি দিয়ে। মৃন্ময় দ্রুত এক বালতি পানি ড্রাম থেকে তুলে তরির পায়ের উপর ঢেলে দিল। আচমকা পায়ের নিচে ঠান্ডা অনুভব হয়। তরি তাকিয়ে দেখলো পানি গড়িয়ে যাচ্ছে। আকস্মিক এমন ঘটনা দেখে তরি দ্রুত পিছনে ফিরে তাকালো। পিছনে ফিরে তাকিয়ে চোখ দুটো ছানা ভরা হয়ে গেল। সাথে সাথে চোখ দুটো বন্ধ করে দিল। লম্বা পুরুষালী দেহের অধিকারী মৃন্ময় খালি গায়ে শার্ট প্যান্ট পরে খালি গায়ে শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে, হাতে ঘড়ি বাঁধা। মৃন্ময় জানে না তরি এতটা লজ্জা পেল কেন, আর লজ্জা পাওয়ার কারণটাই বা কি। সে শর্ট প্যান্টের পকেটে হাত গুজে ধীর পায়ে তরির দিকে এগিয়ে এলো। তরির কাছাকাছি গিয়ে দাঁড়াতে খেয়াল করলো তার আর তরির হাইটের বিশাল ব্যবধান। তরির মাথা তার বুক অব্দি। মৃন্ময় তরির মাথায় হাত রেখে বলল, একদম পুতুল তুমি, আমার জন্য পারফেক্ট। তরির সাথে সাথে বড় বড় চোখে মৃন্ময়ের দিকে তাকালো। মৃন্ময় তরির মায়াবী চোখের দিকে তাকালো। যদি এই তপ্ত দুপুরে তরিকে অন্যরকম সুন্দর দেখাচ্ছে। মৃন্ময় এর মুখে আজ কিছুই আটকালো না। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তুমি কখনো আমাকে জড়িয়ে ধরো, তোমার মাথাটা ঠিক আমার বুকে এসে বিঁধবে, যাকে বলে পারফেক্ট ম্যাচ। একদম হার্টবিট মাপার মতো হাইট তোমার। ভাবছি এখন থেকে অসুস্থ হলে তোমাকে দিয়ে হার্টবিট মাপাবো। জীবনের প্রথমবার কেউ তরির মুখের উপর জড়িয়ে ধরার কথা বলল। লজ্জায় তরির নাক ফুলে উঠেছে। এত লজ্জা সে জীবনে কখনো পায়নি। মৃন্ময়ের কথার উদ্দেশ্য সে বুঝতে পেরেই বলল, আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাব কাকু? মৃন্ময়ের পূর্ণ ফিলিংসে জল ঢেলে দেওয়ার জন্য তরির কাকু ডাকটাই যথেষ্ট। মৃন্ময়ের মাথায় 7 আসমান ভেঙে পড়ার জন্য কাকু ডাকটাই যথেষ্ট। মুহূর্তের মাঝে মৃন্ময়ের মুখের অবয়ব পরিবর্তন হয়ে গেল। সে নিবিড় চোখে তাকালো তরির পায়ের দিকে। ইস, পা দুটো কি ছাদের আগুনে পুড়ে যাচ্ছে? পানি ঢেলে কেউ কাজ হয়নি? পায়ের পাতা দুটো ঘন ঘন নড়াচড়া করছে কেন? মৃন্ময় আকস্মিক বসে পড়ল। তার হাত দুটো চিৎ করে মেলে ধরে বলল, এই অধমের হাতের উপর আপনার সুন্দর পাজোড়া রাখুন ম্যাডাম, তাহলে আর পার পুড়বে না। মৃন্ময়ের এমন পাগলামি দেখে তরির সাথে সাথে চোখ নামালো নিচে। তাকিয়ে দেখলো মৃন্ময় হাত দুটো মেলে হাসি খুশি মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। তরি দ্রুত পা জোড়া নিয়ে খানিকটা পিছিয়ে গিয়ে বলল, কি করছেন? আপনার হাত পড়ে যাবে। কাকু ডেকে মন পোড়ানোর চেয়ে আমার হাত দুটো বরং জ্বালিয়ে দাও, তাতেও শান্তি পাবো। দেখুন, আমি এত কঠিন কথা বুঝি না, আপনি হাত সরান। মৃন্ময় উঠে দাঁড়ালো। নিজের পায়ের স্যান্ডেল জোড়া তরির দিকে এগিয়ে দিয়ে বলল। তাহলে এটা পড়ো। তরি শান্ত কণ্ঠে বলল, আপনি হাত সরান। পুরুষ মানুষের পায়ের চামড়া আর গায়ের চামড়া দুটোই পুরু হয়, এসব তাপে ওর পড়ে না। পুরুষ পড়ে সুন্দরীদের গ্রুপের আগুনে। তরির এখনো ভারী বুদ্ধি হয়নি। সুন্দরীদের রূপের আগুন শুনে ফিক করে হেসে দিল। মৃন্ময় হা করে সে হাসির দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য হাসে এই মেয়ে, আর মৃন্ময়ের হৃদয় শান্ত হয়। তরি খেয়াল করলো মৃন্ময় ঝিম ধরে তার দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, আর আপনি? তোমার পা। আমার পা? হ্যাঁ, একজোড়া নুপুর ছাড়া বড্ড বেমানান লাগছে। তরি আবারও লজ্জা পেল। মৃন্ময়ের কথা তাকে লজ্জা দিচ্ছে এখন, কিন্তু কেন? মৃন্ময়ের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছে। এরই মাঝে দিশা ছাদে প্রবেশ করলো। সে দুপুরে খেয়ে মৃন্ময়দের ফ্ল্যাটে গিয়েছিল মৃন্ময়কে খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে শুনে মৃন্ময় ছাদে, তাই ছুটে আসে ছাদে। দিশা জানে পুরুষ আকর্ষিত হয় নারীর দেহে, তাই তো দিশা ছাদে ওঠার আগে বুকের কাপড় একটু সরিয়ে অ্যাট্রাকশন তৈরির উদ্দেশ্যে মৃন্ময়ের সামনে এসেছে। ছাদে এসে মৃন্ময়কে বলল, কি ব্যাপার দেবরজি, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মৃন্ময় বিরক্তিতে অসহ্য হয়ে পড়ল। মনে মনে এই দিশাকে সে দু চোখে দেখতে পারে না, এই জন্য একটু অপমানের সুরে উত্তর দিল। নিজের বর ছেড়ে দেবরকে কেন খুঁজছেন ভাবি? দিশা তরির দিকে তাকিয়ে বলল, তোমাকে তোমার বাবা ডাকছে। তরি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। তরি যেতে মৃন্ময় দিশার দিকে তাকিয়ে বলল, আমার বাবাও আমাকে ডাকছে। আচ্ছা, আমার বাবাও আমাকে ডাকছে, আমি আসি ভাবি। আর হ্যাঁ, আপনি যখন এসেছেন একটা কাজ করে দিন। আব্দুল এক বালতি ধোয়া কাপড় নিয়ে আসতেছে ছাদে, একটু নেড়ে দিয়েন। বলেই মৃন্ময় চলে গেল। দিশার আগে গটগট হয়ে নিজের চুল ছেঁড়ার চেষ্টা করলো। মৃন্ময়ের জন্য উন্মাদ হয়ে যাচ্ছে, আর মৃন্ময় পাত্তাই দিচ্ছে না। মৃন্ময় দ্রুত ছাদ থেকে নামার কারণে তরির সাথে আবার দেখা। তরির মাথায় টোকা দিয়ে বলল, তোমার মাকে সামলে রেখো।
তরি একগাল হেসে দিয়ে বলল। আচ্ছা কাকু। কাকু ডাক শুনে মৃন্ময় হতাশ, পুরাই হতাশ। হতাশ চোখে চেয়ে বলল। এইভাবে আমাকে কাকুরেকে অত্যাচার না করে নর্দমার শরবত খাওয়াও। তখন পড়ন্ত বিকাল, সূর্যের আলো ক্রমশ মোলায়েম হয়ে আসছে। দুপুরে খাওয়া শেষে সবাই যে যার ঘরে রেস্ট করছিল। রোশান সারাও নিজেদের ঘরে রেস্ট করছিল। দুজনাই ঘুমে বিভোর। ঘুমের ঘোরে সারার একটা হাত আর একটা পা রোশানের গায়ের উপর উঠে গিয়েছে। এটা অজান্তেই হয়েছে, সারা টের পায়নি। তখনই রোশানের মামাতো বোন জিনাত রোশানদের দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে এমন অবস্থা দেখে চোখ কপালে উঠল। দ্রুত পেছন দিকে ঘুরে তাকে খুব জোরে বলে উঠল। ছি ছি, দিনের বেলায় ঘরের দরজা খোলা রেখে এভাবে কেউ ঘুমায়? জিনাতের উচ্চকণ্ঠে ঘুম ভাঙল রোশান সারার। সারা চোখ খুলে তাকিয়ে দেখলো তার হাত রোশানের বুকের উপর দেওয়া। রোশানও চোখ খুলে একই দৃশ্য দেখলো। সারা দ্রুত হাত আর পা সরিয়ে নিল। বুকের মাঝে কেউ যেন হাতুড়ি পেটা করছে। আচমকা কানের ভেতরে শব্দ শোনাতে এমন হচ্ছে তার। রোশান শোয়া থেকে উঠে বসলো। ডান বামে তাকিয়ে চশমাটা খুঁজে চোখে পড়লো। চশমাটা পরেই সারার দিকে তাকালো। সারা কেমন যেন হাঁপাচ্ছে, চোখে মুখে ভয়ের ছাপ। রোশানের অভিজ্ঞ দৃষ্টি বুঝতে সক্ষম হলো আচমকা ঘুমের মাঝে শব্দ হতে সারা ভয় পেয়ে গিয়েছে। রোশানের চোখের দৃষ্টি ঘুরালো। চেহারায় কেমন থমথমে একটা ভাব, বিরক্তিতে ভরা। অসহ্য রকমের বিরক্ত হয়ে সে জিনাতের দিকে তাকালো। কণ্ঠে তীব্র বিরক্তি নিয়ে কপালে চামড়া কুচকে প্রশ্ন করলো। এনি প্রবলেম জিনাত? জিনাত পেছনের দিকে ঘুরে থেকে উত্তর দিল। তোমরা কি স্বাভাবিক হয়েছো? জিনাতের এমন ন্যাকামো মার্কা কথায় রোশানের বিরক্তির মাত্রা আরো কয়েক গুণ বাড়ল। রাগে শরীর ফেটে যাচ্ছে, এসব তার পছন্দ নয়। কোনো মতে নিজের রাগ সামলে বিরক্ত কণ্ঠে বলল। এইসব ন্যাকামো না করে এদিকে করো। জিনাত সামনের দিকে ঘুরল। সামনের দিকে ঘুরতে রোশান আগের রূপে বহাল থেকে প্রশ্ন করলো। আমার কোনো কমন সেন্স নেই জিনাত? ঘুমন্ত মানুষের কানের কাছে এসে কেউ এভাবে চিৎকার দেয়? দেখো সারা কেমন ভয় পেয়েছে, ওর চোখ মুখ কেমন শুকিয়ে গেছে দেখো। রোশানের চোখে মুখে সারার ভয় পাওয়া নিয়ে দুশ্চিন্তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রোশানের বিরক্তির কারণও এটাই, সেটাও জিনাত বুঝতে পেরেছে। জিনাতের পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সর্বাঙ্গ যেন জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। কেন এই মেয়েটার জন্য রোশানের এত চিন্তা হবে? কেন এই মেয়েটার জন্য কেয়ারিং হবে? কি আছে এই মেয়েটার মাঝে? জিনাতের চোখ দুটো আগুন হয়ে গেল। সে আগুন চোখে সারার দিকে তাকিয়ে দৃষ্টির সাথে সাথে রোশানের দিকে ফিরিয়ে নিয়ে বলল। কমন সেন্স কি তোমাদের নেই? নবদম্পতি তোমরা দরজা এভাবে ওপেন রেখে ঘনিষ্ঠভাবে শুয়ে আছো? কথাটা যেন সরাসরি সারার উদ্দেশ্যে ছুড়ল জিনাত, কারণ কথাগুলো বলার সময় চোখ ছিল সারার দিকে। সারা আশ্চর্যজনক ভঙ্গিতে জিনাতের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে এত আগুন কেন? তার জন্য কিসের এত শত্রুতা? জিনাতের এমন প্রতিক্রিয়া দেখে রোশান যেন বিরক্তিতে অসহ্য হয়ে পড়েছে। সে অসহ্য রকম চাহনিতে জিনাতের দিকে দৃষ্টি মেলে বলল। তুমি জানো আমরা নবদম্পতি, তাহলে নখ না করে প্রবেশ করলে কেন? এতটুকু ম্যানেজ তো থাকাই উচিত তোমার, বিকজ তুমি একজন অ্যাডাল্ট মেয়ে, তাই না? ঘরের দরজা খোলা দেখে আমি ভেবেছি সমস্যা নেই, তাই এসেছিলাম। কিন্তু কে জানতো তোমরা দরজা খোলা রেখেই। এটুকু বলেই জিনাত থামলো। এ ধরনের নোংরা কথার সাথে রোশান কখনো অভ্যস্ত নয়, তাই তার শরীর রিরি করে উঠল ঘৃণায়। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে বলল। দরজা খোলা রেখে কি? হোয়াট ডু ইউ মিন? দিন দুপুরে ঘরের সিটকানি কেন লাগাতে হবে? তবে তোমার ম্যানারলেস কথাবার্তা শুনে মনে হচ্ছে দরজার সিটকানিটা না দেওয়াই ভুল ছিল আমাদের। জিনাত আবারও বিস্ফোরিত কণ্ঠে সারার দিকে তাকিয়ে বলল। তুমি ঘুমানোর পরে এই মেয়েটা এসেছে। দেখো তুমি কেমন মেয়ে বিয়ে করেছো, যে জানেই না স্বামী স্ত্রী একসাথে সময় কাটালে ঘরের সিট কিনে দিতে হয়। এই ম্যানার্সও নেই ওর। এভাবে আজীবন ভর এই মেয়ের জন্য অপদস্থ হতে হবেই তোমাকে। জিনাতের কথাবার্তা সব সারার মাথার উপর দিয়ে যাচ্ছে। এমন উদ্ভট আচরণ আর বেয়াদবের মতো কথাবার্তা কেন বলছেন উনি? কি সমস্যা ওনার? সারা রোশনের দিকে তাকিয়ে শীতল চোখে প্রশ্ন করলো। উনি কে? সারার এই সামান্যতম প্রশ্নে রোশনের বুকের মাঝে কেমন যেন বাড়ি মেরে উঠল। অজানা এক ভয়ে কেঁপে উঠল বুক। রোশন কিছু বলার আগে জিনাত বলল। আমি কে সেটা পরে জানলেও চলবে। তোমাকে তোমার শাশুড়ি ডাকছে, কুইক যাও, বাইরে লোকজন এসেছে। সারা কোনো কথার উত্তর না দিয়ে সন্দিহান চোখে জিনাতের দিকে তাকাতে তাকাতে বাইরে চলে গেল। সারা বাইরে যেতে রোশন বিছানা ছেড়ে নামলো। জিনাতের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল। কি চাও তুমি? সারা আর আমার জীবনে অশান্তি সৃষ্টি করতে? সারাকে না নয় আমি সামলে নেব, কিন্তু তুমি নিজেকে কোথায় নামাচ্ছ? নিজের খারাপ ব্যবহার দিয়ে নিজেকে থার্ড ক্লাস প্রুভ করছো, তাই না? আর এইসব করে কি লাভ তোমার? ভবিষ্যতে কখনো কোনোদিন সারার সাথে বাজে ব্যবহার করবে না। আচমকা জিনাত রোশনের কলার চেপে ধরে বলল। মেয়েটা কি হয় তোমার? কেন তো ভাবছো ওকে নিয়ে? কই, আমাকে নিয়ে তো কখনো এতটুকু চিন্তা করনি। রোশন জিনাতকে ধাক্কা দিয়ে কঠিন কণ্ঠে বলল। মাই কোশ্চেন ইজ হু আর ইউ? শি ইজ মাই ওয়াইফ। বউ হয় আমার। একটা মেয়ের জন্য
চিন্তা হওয়ার জন্য এর চেয়ে বড় সম্পর্কের কিছুই লাগে না। বলেই রুম থেকে বের হয়ে গেল। জিনাত রাগে কটমট হলো। রোশন তার প্রতি বিতৃষ্ণা দেখে ফ্লোরে বসে পড়ল। ভিতর থেকে কান্না উপচে পড়ল। নিজেকে কেমন যেন অসহায় লাগছে তার। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাগে অস্থিরতায় নিজের মাথার চুল নিজেই টেনে ছেঁড়ার চেষ্টা করছে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, একটা পুলিশ শাস্তি তুমি আমাকে আর কতদিন দিতে চাও রোশন? আর কত প্রায়শ্চিত করলে তুমি আমাকে ক্ষমা করবে? আর আর পারছি না, সারাকে আমি খুন করে ফেলবো রোশন। রোশনের মা বারান্দায় বসে আছেন। সারা সামনে আসতে কেমন একটা চোখে তাকালেন। সারাকে তার চোখের কাটা মনে হচ্ছে। ওই যে কথাই আছে না, দেখতে নারীর চলন বাঁকা। রোশনের মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। জিনাতের কারণে সারাকে তিনি মেনে নিতে পারছেন না। নিজের ভাতিজিকে ছেলের বউ হিসেবে চেয়েছিলাম, কিন্তু তা না হওয়ার জন্য সারাকে সহ্য করতে পারছেন না। গম্ভীর কণ্ঠে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।